প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম ফাহমিদা রহমানের সাথে কানাডায় বাঙালি নারীদের চাকুরি বিষয়ে। আপনারা শুনছিলেন তার কাছ থেকে। আমরা আবার আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবার ফিরে যাচ্ছি ফাহমিদা রহমানের কাছে। ফাহমিদা রহমান, আপনি বলছিলেন যে এমপ্লয়মেন্টটা একটা প্রসেস, এটা জাস্ট কেউ আসলে, একজন ক্লায়েন্ট আসলে তাকে একটা চাকুরি দিয়ে দেয়া না, সেখানে রেজিউমের বিষয় আছে, ইন্টারভিউর বিষয় আছে, একটা প্রস্তুতির বিষয় আছে। এর বাইরে কি আর কিছু আছে? যেমন অনেকেই দেখা যায় যে বাংলাদেশি নারী যারা আসেন, হয়তো ব্যাংকিং প্রফেশনে বাংলাদেশে ছিলেন বা অন্য নন প্রফিটে ছিলেন, কিন্তু অথবা কলেজে শিক্ষকতা করতেন, এখানে এসে তো উনি হয়তো বুঝতে পারেন না যে কি এখানে কোনো কলেজে শিক্ষকতা করবেন নাকি এখানে ব্যাংকে। এই ক্লায়েন্টগুলোকে আপনারা কিভাবে ডিল করেন, কিভাবে ওনাদের ক্যারিয়ার প্ল্যানিংয়ে? শিওর, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরেছেন। আমাদের বাঙালি মহিলারা যখন এখানে আসেন, এই দেশে এসে প্রথমে একটু কালচারাল গ্যাপ তো হয়, আশাভঙ্গও হয় অনেক সময়, যে এক্সপেকটেশনটা থাকে যে আমি অনেক বড় চাকরি করে আসছি, শিক্ষকতা করে আসছি, নার্সিং করে আসছি, ডাক্তারি করে আসছি, আমি এখানে এসে কি করব, কারণ আমার এটা ইভ্যালুয়েশনে আসছে না, আমি কোথায় গিয়ে দাঁড়াবো। তো এই ডিসিশানটা আপনি একা একা নিয়েন না, দর্শকদের বলছি। আপনারা এই যে বললাম, এমপ্লয়মেন্ট রিসোর্স সেন্টার, এমপ্লয়মেন্ট সার্ভিসেস, গভর্নমেন্ট ফান্ডেড প্রোগ্রামস, আপনারা যান, আপনারা একটা ক্যারিয়ার স্পেশালিস্টের সাথে বসে কথা বলেন। এই যেরকম আপনি বললেন, কারোর সাথে বসে কথা বলেন, আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলেন, আপনার বর্তমান সিচুয়েশন নিয়ে কথা বলেন, যে আপনি কি কলেজে যেতে পারবেন, আপনার কি সিচুয়েশন। যদি একটা এমপ্লয়মেন্ট কাউন্সিলর আপনাকে বলে আচ্ছা আপনার তো এটা আছে, তাহলে এটার সাথে আরও একটা ডিপ্লোমা করে নেন, ওটা শুধু বললে হবে না, এর প্রেসক্রিপশন দেওয়াই যায়, কিন্তু আপনার যে বর্তমান সিচুয়েশন সেটা আপনার মাথায় থাকতে হবে। এই ডিসিশনটা আপনাকে নিজেই করতে হবে উইথ এ সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট ফান্ডেড প্রোগ্রামস। এই ডিসিশনটা আমি অনেক ক্লায়েন্ট পেয়েছি আমার লাইফে, যারা এসে গল্প করে করে আমাকে বলছে, আপা আমি এইটা পড়েছি কারণ আমি যে হাই রাইজ বিল্ডিংয়ে ছিলাম, আমার নেইবার এই কলেজে ওসাপ নিয়ে পড়তো, তো এলিভেটারে আমাকে দেখা হলেই খালি বলতো পড়ো পড়ো, আমি চলে গিয়ে ভর্তি হয়ে আমি সার্টিফিকেট পেয়ে গেছি। সো দ্যাট ইজ নট দ্য ওয়ে। আপনি আপনার নেইবার থেকে যেটা শুনেছেন সেটা ভালো, কিন্তু জীবনের পরীক্ষায় এক একজনের খাতা কিন্তু এক এক রকম, প্রশ্ন এক এক রকম, উত্তরও এক এক রকম। তো আপনার এই ডিসিশনটা এমপ্লয়মেন্ট কাউন্সিলর হিসেবে আমরাও কিন্তু বলি না আপনি এটা পড়েন। আমি একটা কথা খুব ইউজ করি যখন কাউন্সেলিং করি, যেটা করে এসেছেন ওটার সাথে আর কি কি যায়। আমার অনেক ক্লায়েন্টস আছে যারা বাংলাদেশে ধরেন ডাক্তারি করে এসছে, এখানে এসে আলট্রাসাউন্ড টেকনোলজি হয়েছে, রেডিয়েশন টেকনোলজিস্ট হয়েছে, কিছুদিন পরে একটা নার্স ছিলেন, উনি এসে আবার নার্সিং পড়েছেন, মানে একটা একাডেমিক প্রসেসের ভিতর দিয়ে গেছেন, কিন্তু ওনাদের সেই সুযোগটা ছিল। আবার অনেক সময় ব্যাংকিং থেকে এসছেন, যেরকম ব্যাংকে কিন্তু গেলেই আপনাকে বলবে না ভলান্টিয়ারিং করো, ব্যাংক ইজ নট ওপেন লাইক দ্যাট। তো আপনাকে তাহলে কি করতে হবে, আবার কি কোনো পরীক্ষা দিতে হবে, কিছু শিখতে হবে। তো নিজের ক্যারিয়ার নিয়ে ডিসিশন নেওয়ার সময় আপনি অবশ্যই কারোর সাথে বসে পরামর্শ করবেন, সেটা একটা প্রফেশনাল হতে হবে। আপনার নেইবার, আপনার ফ্রেন্ড, আপনার হাজব্যান্ড আপনাকে অনেক বলতে পারে, সেটা ভালো, ওটাকে কখনোই আমি ছোট করে দেখছি না, কিন্তু এদেশে ক্যারিয়ারে আরেকটা যেটা আছে, কখন কোনটা ট্রেন্ড, এই সময়ে এইটা ট্রেন্ড, এই সময় এদেশে কিন্তু প্রতিটা কাজের একটা ডেসক্রিপশন আছে, নিক্স অ্যান্ড নাইক্স, ওই যে একটা নাম্বার অ্যাসোসিয়েটেড উইথ এভরি প্রফেশন। এখানে যারা সাবওয়েতে আসা যাওয়া করেন, সাবওয়েতে দেখবেন যে বাঁশি বাজাচ্ছে কেউ, বিভিন্নভাবে টাকা কামাই করছে, ওটাও কিন্তু র্যান্ডম না, মানে কেউ চাইলেই ওখানে গিয়ে বসে বাঁশি বাজাতে পারে না টাকা কামাই করার জন্য, ওইটাও তার প্রফেশন এবং ওটাও একটা লিজের মাধ্যমে করতে হয়। আমি কি বুঝাতে পারলাম? একেবারে খুবই চমৎকার করে আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন যে আসলে প্রত্যেকটা একটা প্রসেসের মাধ্যমে হুট করে করা যাবে না। এবং আপনি যেটা বলছিলেন যে আসলে এখানে মানে যে কারো কাছ থেকে যে কোনো একটা পরামর্শ নিলেই হবে না, আপনাকে চিন্তা করতে হবে যার কাছ থেকে পরামর্শটা নিচ্ছেন সে আসলে সেই জায়গায় স্পেশালিস্ট কিনা, সে পরামর্শটা কাজে দিবে কিনা। আপনি ঠিকই বলেছেন, যেমন অ্যাজ এ ক্যারিয়ার স্পেশালিস্ট আমি নিজেও দেখি যে আমার অনেক ক্লায়েন্ট থাকে, অনেক সময় ওনারা
একটা সাবজেক্ট পড়ে পেলেন, পরে চাকরি পান না। আমার দেখা অনেকেই আছে যে ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে মাস্টার্স করে ফেলছেন, কিন্তু 2 বছর বেকার, 3 বছর বেকার, কিন্তু কোনো জব পাচ্ছে না, কারণ একটা কেরিয়ার প্ল্যান থাকতে হবে। তো একটা বিষয় আপনার কাছ থেকে, আরেকটা বিষয়, এই বিষয়ে আমি হয়তো আরও আমরা একটু আলাপ করব। আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যে দেখা যায় যে ওনাদের তো সারভাইভ করতে হয়, যারা ইমিগ্রেন্ট হয়ে আসেন প্রথম, তো অনেক সময় এমন ওনারা কিন্তু ভুল জায়গায়ও যান। অনেক সময় দেখা গেল যে ওনারা আসছেন, বললেন একটা ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হলো বা এমন একটা জবে পাঠিয়ে দেওয়া হলো, ওনাদের মোটিভেশনটা কমে যায়, ফিজিক্যালি ওনারা অনেক চ্যালেঞ্জ ফিল করেন এবং ওনাদের মেন্টাল হেলথে এফেক্ট করে। আপনার কি এই ধরনের কোনো, আপনি কি এই ধরনের কিছু দেখেছেন যে আসলে এখানে কি করা দরকার? ধরেন একজন আসলে, একজন নিউ কামার আসলে তার গাইডেন্সটা আসলে কিভাবে হওয়া দরকার? এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে ইউ হ্যাভ টু পে ইউর বিলস। যে কারণে আমি এসে সোশ্যাল সার্ভিসে ঢুকতে পারিনি বলে আমিও কল সেন্টারে কাজ করেছি, কারণ আমি বসে থাকা উপায় নাই। কারোর যদি এসে এখানে ফ্যাক্টরিতেও কাজ করতে হয়, ফ্যাক্টরিতে কাজ করতে হলে এটা যেটা বলে কাইন্ড অফ ডিমোরালাইজিং। ফ্যাক্টরিতে কাজ একটা মানুষকে মিনিংফুল জব স্যাটিসফ্যাকশন দেয় না। আপনি যখনই একটা ফ্যাক্টরিতে ঢুকবেন, আপনার নিজের মধ্যে নিজের গোল সেটিংয়ে থাকবে যে এটা আমার শর্ট টার্ম এমপ্লয়মেন্ট, শর্ট টার্ম গোলের মধ্যে পড়েছে, যে আমি 40 ঘন্টা কাজ করলে এরকম টাকাটা পাবো, আমার বাড়ি ভাড়া, আমার যাতায়াত, আমার খাওয়া আমার চলে যাবে। কিন্তু এটা আপনার লাইফে কখনোই সারা জীবন ধরে আপনি করবেন, ওই মেন্টালিটির থেকে বের হয়ে আসতে হবে। সো এটা হচ্ছে গোলটা আগে সেট করতে হবে, লং টার্ম গোল, যে আমি কোথায় যেতে চাই। যেরকম আমার জন্য সমস্যা হয়নি, কারণ আমার একাডেমিক ডিগ্রি ছিল, আমি জানতাম আমি এখানে আসব। তো আমার গোল সেটিং ছিল, আমি 1 বছর অন্যখানে কাজ করতে হয়েছে, করেছি, কিন্তু প্রতিদিন আবার আমি এসে একটা অ্যাপ্লিকেশন করেছি আমার সেক্টরে। অ্যাট দ্য সেম টাইম আমি ভলেন্টিয়ারিং করেছি উইকেন্ডে। একইভাবে অন্য যে মানুষকে, আমি অন্য ক্লায়েন্টকে যদি বলি, অ্যাডভাইসটা সেম হবে। কোনো ফ্যাক্টরিতে এদেশে কোনো কাজে লজ্জা নাই, আপনি যে কোনো কাজ করতে পারেন, যে কোনো কাজ সম্মানজনক। আপনি কাজ করেন, কিন্তু আপনার গোলটা থাকবে এই কাজটা কিছু দিনের জন্য, এটা যেন আপনাকে মানসিকভাবে, শারীরিকভাবে খুব বেশি আপনাকে আহত করে। আর আমাদের একটা স্টিগমাও আছে বাংলাদেশে কাজের, আসলে যেভাবে আমাদের কালচারাল, সোশ্যাল স্ট্যাটাস, সোশ্যাল ক্লাস, আমরা কাজটাকেও একটা মানে এই কাজটা ভালো, এই কাজটা খারাপ, এই কাজটা ছোট। নর্থ আমেরিকাতে এই দেশে আমরা ওভাবে আসলে দেখিও না। আমি যেহেতু এই দেশে লেখাপড়া করেছি, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এসেছি, আমি সব কাজ করেছি। কাজ কখনো ছোট বড় হয় না, যেই কাজই করেন কিছুদিনের জন্য। কারণ আমার কাছে মনে হয় স্টিল ইটস এ গুড অ্যাপ্রোচ, যে আমি ভালো কাজ হব সেই আশায় বসে না থেকে যে কোনো কাজ করছি। না, খুব খুব দরকারি কথা যেটা আপনি বললেন, যে একটা শর্ট টার্ম প্ল্যান থাকতে হবে, একটা লং টার্ম প্ল্যান থাকতে হবে। যেহেতু আপনার মানে ব্রেড অ্যান্ড বাটার জোগাড় করতে হবে, তো সেই জন্য আপনাকে ফ্যাক্টরি বা কোথায় কাজ করছেন সেটা না, কিন্তু আপনার হয়তো সাময়িকভাবে আপনি সেই কাজটা করছেন, কিন্তু আপনার লং টার্ম প্ল্যানটা থাকতে হবে। সেটা যদি হয় তাহলে আপনি সাকসেসফুল হবেন। আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি যেমন আমাদের, আপনি যদি একটু বলেন যে আমাদের কানাডাতে বাংলাদেশি কমিউনিটির যারা যেসব নারীরা আসেন, নন প্রফিট সেক্টরে আমরা এখানে দেখি যে প্রচুর নারী কাজ করেন, প্রায় 70 to 80% নারী বলা যায় নন প্রফিট সেক্টরে। কিন্তু বাংলাদেশি নারীরা এই নন প্রফিট সেক্টরে এখনও সেরকম মানে অত বেশি না। তো ওনারা কিভাবে এই সেক্টরে আসতে পারেন, আপনি যেভাবে আসলেন, এবং তাদের জন্য কি কোনো পরামর্শ আছে? জি অবশ্যই। যেরকম সার্ভিস সেক্টরে ইউজুয়ালি মহিলারা বেশি কাজ করে। সার্ভিস সেক্টর বলতে তো আমরা যেরকম টিচিংয়েও সার্ভিস সেক্টর বলতেছি, নন ফর প্রফিটও সার্ভিস সেক্টরের মধ্যেই পড়ছে। তো সোশ্যাল ওয়ার্ক ইজ অলসো রেগুলেটেড সিস্টেমের মধ্যে পড়ে। এটা ঠিক এরকম না যে, আমার অনেক ক্লায়েন্ট আসতো, অনেক সময় অনেকে সুন্দর কাজ করে যাওয়ার সময় বলতো, আপা আপনার কাজটা আমি করতে চাই। ভেরি ইন্সপায়ারিং, রাইট? আমাকে দেখে মনে হচ্ছে ইন্সপায়ার। বাট দ্য থিং ইজ, আপনাকে এটা করতে হলে এদেশে যে কোনো একটা কমিউনিটি কলেজ থেকে নিদেন পক্ষে বা নর্মাল আপনাকে সার্টিফিকেশন না, এটা একদম আপনাকে সোশ্যাল সার্ভিস ওয়ার্কার ডিপ্লোমাটা করতে হবে।
বা কমিউনিটি সার্ভিস ওয়ার্কার ডিপ্লোমাটা করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি আরেকটু ভালো লেভেলে কাজ করতে চান, আপনাকে সোশ্যাল ওয়ার্কারের যে BSW যে ডিগ্রিটা, ব্যাচেলর অফ সোশ্যাল ওয়ার্ক, ওটা করতে হবে। বা আমি মাস্টার্স লেভেলে করে আসছি, আপনাকে মাস্টার্স, মানে আলটিমেটলি এটা রেগুলেটেড ফিল্ড। এখানে আপনি আসতে চাইলে আপনাকে ওই রেগুলেশনের ভিতর দিয়েই আসতে হবে। যেমন সোশ্যাল ওয়ার্ক একটা রেগুলেটেড, যখন আপনার কেউ এখানে সোশ্যাল ওয়ার্কার হবে, কিন্তু কেউ যদি নন প্রফিটে ধরেন কমিউনিটি ওয়ার্কার ডিপ্লোমা আপনি যেটা বললেন যে করে, বা মোটামুটি সেবা করার মানসিকতা থাকলে হয়তো এখানে সেটা করা যাবে। হয়তো একজন শিক্ষকতা করে আসছেন বাংলাদেশে, এখন এই পেশায় আসতে চান, ওনার ফেসিলিটেশন স্কিলস থাকবে, উনি হয়তো ওনার যদি ক্লায়েন্ট সার্ভিস বা কাস্টমার সার্ভিস স্কিলস যেটা বলি সেগুলোতে ওনারা যেতে পারবেন। অনেকেই পেশা চেঞ্জ করতে চায়, প্রফেশন চেঞ্জ করতে চায়। ধরেন পেশা চেঞ্জ করা বলতে ধরেন এখানে আপনি জানেন যে শিক্ষকতা করতে গেলে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। অনেকেই হয়তো এখানে আবার ইউনিভার্সিটির টিচার হতে পারে না, হাই স্কুলের টিচার হতে হলে লাইসেন্স দরকার হয়, কলেজের টিচার হতে হলে ল্যাঙ্গুয়েজ সেরকম থাকতে হয়, অনেকগুলো বিষয় আছে। তো ওনাদের মানে এরা যদি এই প্রফেশনগুলো চেঞ্জ করে, কিংবা আপনি আপনার কথা বলছিলেন যে ডাক্তারদের যারা হেলথ কেয়ার, যে অনেকে হয়তো বিভিন্ন ধরনের কোর্স করে টেকনিশিয়ান বা ওই ধরনের, তো এইসব নারীদের জন্য, যারা যেসব নারী আপনার খুবই হাইলি এডুকেটেড, হয়তো আরেকটা প্রফেশনে ছিল, তারা কি এখানে এদের জন্য আপনার কোন সেক্টরটা আপনি মনে করেন যে আসলে ওনারা এইরকম কি কোনো স্পেসিফিক সেক্টর আছে বা কোন সেক্টরটা বেটার? এটা আসলে আপনি যে প্রশ্ন করলেন, আমি একটা উদাহরণ সহ উত্তর দেই। আমার একটা ক্লায়েন্টকে, উনি টিচিং সেক্টরে ছিলেন অনেক বছর, তো এখানে আসছেন, তো টিচিংয়ে যেটা বললেন ঢোকাটা এত সোজা না। 1 বছর 2 বছর এখানে আবার ইসি করলে, আর্লি চাইল্ড এডুকেটরের যে পজিশন আছে ওটা থ্রুতে উনি অ্যাটলিস্ট একটা ডে কেয়ারে অথবা TDSBতেও কাজ পেতে পারে বা PDSBতেও কাজ পেতে পারে। তো আমি ওনাকে একটু ইন্সপায়ার করার চেষ্টা করলাম। তো উনি আমাকে উত্তরে বললেন, আমি নিজেকে চিন্তাই করতে পারি না এত ছোট ছোট বাচ্চাদের সাথে সারা দিন ধরে থাকবো। রাইট। তো আসলে কোনো নারী, কাউকেই স্পেসিফিকলি আমি বলতে পারি না, আমার সেই রাইট নাই, আমার সেই বাউন্ডারিটা নাই যে এটা আপনার জন্য ভালো হবে। এটা সম্পূর্ণ নির্ভর করবে সেই ব্যক্তির মানসিক, শারীরিক এবং প্যাশনের সাথে, আনন্দের সাথে, যে কাজটা ভালো লাগে। তবে একটা কথা আমি বলতে চাই, এদেশে আসার পরে যেটা হয়, আপনি ডাক্তার যদি থাকেন, এসে ইঞ্জিনিয়ারিং পড়েন, সেটা আমরা এক্সপেক্ট করি না, সেটা হয়তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আপনি যদি ডাক্তার থাকেন 19-20, আপনার ডাক্তারি পেশার সাথে অল্টারনেটিভ আর কি পেশা আছে, আপনি নার্সিংয়ে যেতে পারেন, আপনি আলট্রাসাউন্ডে যেতে পারেন, আপনি রেডিয়েশনে যেতে পারেন, আপনি স্লিপ ক্লিনিকে যেতে পারেন। তো ওরকমভাবেই যে ব্যাংকিং থেকে এসে আপনার ওই জিনিসটা নিজের প্যাশনের সাথেও কাজ করবে, আপনার কোনটা ভালো লাগে। অবশ্যই ভালো লাগার ব্যাপারটা, যেটা আমি প্রথমেই বলেছি, আমি আজকে কাজ করি, আমাদের কাজে ভালো লাগা বোধটা অনেক বেশি। আমি জানি আপনারও খুব ভালো লাগে, সেজন্যই আপনিও এই একই সেক্টরেই, মানে আমাদের এই সোশ্যাল সার্ভিস সেক্টরটা ভীষণ ভালো লাগার একটা বিষয়। আর যখন একটা ক্লায়েন্ট চাকরি পায়, পুরো ক্রেডিটটা কিভাবে জানি আমাদের ঘাড়ে চলে আসে এবং অনেক আনন্দ। অবশ্যই এটা খুবই আনন্দের বিষয়। এবং আপনি যেটা বললেন যে আসলে এটা চাপিয়ে দেওয়ার বিষয় না, যে আপনি একজনকে যে তুমি এই প্রফেশনে যাও, এই প্রফেশনে যাও, আসলে বিষয়টা আসতে হবে নিজের থেকে। আপনি শুধু গাইড করতে পারেন, আপনি পথটা দেখাতে পারেন যে এই অপশানগুলো আছে। তো আপনি, আপনার কাছ থেকে অনেকক্ষণ আমরা শুনলাম, আপনি যাবার আগে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু আপনার বলার থাকে। আচ্ছা, একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম। আমি যখন এদেশে এসেছি, আমি নেইবারহুড লিঙ্কের যে জব সার্চ, যে একটা উইক লং একটা কোর্স হয়, হ্যাঁ, নিউ কামারদের জন্য, ওইটা আমি করেছিলাম। এবং আমার যে ফ্যাসিলিটেটর ছিল, সে বলেছিল তুমি তো আমার চাকরিটাই নিয়ে নিবা। এবং অনেস্টলি আমি এখন একই সেক্টরে একইভাবেই কাজ করছি। সো আপনারা যারা আমাদের আজকের অনুষ্ঠানটা দেখলেন, আপনার ক্যারিয়ার আসলে আপনার ক্যারিয়ার, আপনাকেই বেরোতে হবে। যেই যে রিসোর্সেসের কথা বললাম, কমিউনিটিতে ফ্রি রিসোর্সেস আছে, আপনাকেই এগোতে হবে, আপনাকেই আসতে হবে, আপনাকেই চাইতে হবে। গিয়ে রেজিস্টার করুন, ইনটেক করুন, 1-2টা ওয়ার্কশপ করুন, লাভ না হলেও ক্ষতি হবে না, মানে অ্যাট দ্য এন্ড আপনার কিছু শিখার হবে। আমি যেরকম আমেরিকান ডিগ্রি নিয়ে এদেশে এসে নেইবারহুড লিঙ্কের এই 1 সপ্তাহের যে একটা কোর্স ছিল, ওটা কিন্তু আমাকে খুব কানেক্টিভিটি দিয়েছে, যে আমি কোথায় গেলে কি হবে,
কিভাবে আরেকটা জিনিস, আমার প্রথম চাকরি নন ফর প্রফিটে কোল্ড কলিংয়ের মাধ্যমে হয়েছে। এই টেকনিকটা আমি ওইখান থেকে শিখেছিলাম, এবং আমি যেভাবে ফোন করে ভদ্রলোক আমাকে চিনতো না, কিন্তু আমি যখন আমার পরিচয় দিলাম এবং যে কোল্ড কলিংয়ের মাধ্যমে একটা কানেক্টিভিটি করে ফেলেছিলাম, এবং ওর পরে বলেছিল আসো তোমাকে আমি দেখি, ওখান থেকে শুরু। অনেক ধন্যবাদ ফাহমিদা রহমান, আপনি আমাদের স্টুডিওতে এসে আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, পরামর্শ দিয়েছেন এবং অনেকগুলো পথ দেখালেন, যেটা বিশেষ করে আমাদের নারীদের, বাঙালি নারীদের কাজে লাগবে। তো আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম ফাহমিদা রহমানের সাথে। ফাহমিদা রহমান নন প্রফিট সেক্টরে 12 বছরের অধিক কাজ করছেন। তিনি কানাডায় এসে প্রথম অন্য 8-10 জনের মতোই উনি শুরুটা করেছিলেন অন্য প্রফেশনে, কিন্তু ওনার একটা শর্ট টার্ম গোল ছিল এবং লং টার্ম গোল ছিল। উনি চাচ্ছিলেন যে যেহেতু উনি সোশিওলজিতে পড়াশোনা করেছেন, সমাজবিজ্ঞানে পড়াশোনা করেছেন, ওনার লক্ষ্য ছিল নন প্রফিট সেক্টরে কাজ করা। উনি সফল হয়েছেন। উনি নিজে সফল হন নাই, উনি অন্যদেরকেও সফল হওয়ার পথ দেখাচ্ছেন যে কি করতে হবে, কি করলে কানাডায় কেরিয়ারে সাকসেস হওয়া যায়, কিভাবে কি গাইডেন্সটা দরকার, আমরা এতক্ষণ ওনার কাছ থেকে শুনছিলাম। আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন ফাহমিদা রহমানের এই তথ্যগুলো থেকে, নন্দন টিভির এই আপনার কেরিয়ার অনুষ্ঠানটা দেখে। তো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ফাহমিদা রহমানকে আজকে আমাদেরকে অনেক তথ্য দেওয়ার জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, আমাদেরকে ইমেল করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দিতে, এবং ততদিন পর্যন্ত আমরা আরেকটা নন্দন টিভির পরবর্তী অনুষ্ঠানে আরেকজন অতিথিকে নিয়ে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা নন্দন টিভির সাথে থাকবেন, নন্দন টিভির অনুষ্ঠান দেখবেন, সেটাই কামনা করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আশা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।